ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকে আমরা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারে তোমাদের সামনে উপস্থিত করেছি বাংলা বিষয়ের আদরণী গল্পটা, যেটা লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। তোমাদের এই আদরণী গল্পে টোটাল একটাই তোমাদের গল্প রয়েছে, আর এখান থেকে টোটাল তোমাদের 8 মার্কস থাকবে। আর এর জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ তোমাদেরকে পরিশ্রম করতে হবে। তার আগে তোমাদেরকে জানতে হবে যে তোমাদের এইচএস থার্ড সেমিস্টার, এইচএস সেমিস্টার 3 অথবা এইচএস থার্ড সেমিস্টারে তোমাদের টোটাল 40 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। টোটাল 40 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। আর বিকাশ সাইকো থেকে যে সমস্ত ক্লাস বা এক্সাম ওরিয়েন্টেড যে ক্লাসগুলো আমরা প্রোভাইড করছি, ভালোভাবে যথেষ্ট পরিমাণে যদি তুমি ফলো করে থাকো, তাহলে 40-এর মধ্যে 40 যে কোনো অবস্থায় তোমাকে আমরা হাতে ধরে প্রোভাইড করব। ইতিপূর্বে আমরা দিয়েছি, 100% কমন আমরা পেয়েছি প্রত্যেকটা বিষয় থেকে, প্রত্যেকটা জায়গা থেকে। এখানে প্রথমত আমি তোমাদের সামনে উপস্থিত করতে চলেছি থার্ড সেমিস্টারের বাংলা বিষয় থেকে আজকে তোমাদেরকে কি কি পড়তে হবে, জাস্ট একটু টপিকগুলো তোমাদেরকে বলতে চলেছি। টোটাল প্রথমত বলবো গল্প। গল্প মাত্র তোমাদের একটাই রয়েছে, তার জন্য তোমাদেরকে 8 নম্বর দিবে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, এই 8 নম্বর যে পরীক্ষা হবে, টোটাল 4টে প্যাটার্নে পরীক্ষা হবে। 4টে অপশন থাকবে, মানে 4টে অপশনের মধ্যে যে কোনো একটা হবে। 2, শূন্য স্থান পূরণ করা থাকবে। নাম্বার 3 থাকবে তোমার স্টেটমেন্ট বেসিসে, মানে দুটো স্টেটমেন্ট দিবে অথবা 3টে দিবে, এর মধ্যে কোনটা সঠিক, এই ক ঠিক খ ভুল এই মতন করে অপশন থাকবে, অথবা উপরিউক্ত সমস্ত অপশনগুলো ঠিক আছে। তার মানে এটা তুমি বুঝে নিও না যে 4টে অপশন মানে তো খুব ইজি আছে, না ভাই। একটা কথা মাথায় রাখবে, যখন যারা আমরা চাকরি পরীক্ষার প্রিপারেশন করি, আমরা চাকরি পরীক্ষা দিতে যাই, 5,000 কোশ্চেন, কত বলছি, 5,000, 5K, 5,000 কোশ্চেন প্র্যাকটিস করার পরে এমসিকিউ, 5,000 কোশ্চেন প্র্যাকটিস করার পরে জাস্ট এখান থেকে 2 থেকে 3টা কোশ্চেন কমন পাওয়া যায়। আবারও বলছি, 5,000 এমসিকিউ প্র্যাকটিস করার পরে মাত্র 2 থেকে 3টা কোশ্চেন আমরা কমন পাচ্ছি। তাহলে এখানে বুঝতে পারছো এমসিকিউর লেভেলটা কোন জায়গাতে আছে। তার মানে এখান থেকে দেখবে তোমাদের যে আদরণী গল্প রয়েছে, টোটাল 7টা না 8টা পরিচ্ছেদ রয়েছে, যেটাকে পার্ট বলবো, তাই না। টোটাল রয়েছে তোমাদের 8টা পরিচ্ছেদ রয়েছে। ওকে, এইখানে দেখো সপ্তম পরিচ্ছেদ মানে 7টা তোমাদের পরিচ্ছেদ রয়েছে, এক কথায় 7টা পার্ট রয়েছে। এইখানে দেখবে এক একটা পার্ট থেকে তোমাদের এমনভাবে কোশ্চেন তৈরি হয়, বিশ্বাস করবে না। এক একটা পরিচ্ছেদ বা এক একটা পার্ট থেকে মিনিমাম 150+ কোশ্চেন তৈরি হয়। কত বলছি, 150+ কোশ্চেন তৈরি করা হয়। এখনই তোমাদেরকে লাইন ধরে ধরে পড়াবো, এবং এইখান থেকে কী কী কোশ্চেন তৈরি হবে, কোনটা এমসিকিউ হবে, কোনটা এসিকিউ হবে, কোনটা স্টেটমেন্ট বেসিসে থাকবে, কোনটা কেমন কোশ্চেন থাকবে, ডায়াগ্রাম বেসিসে কোশ্চেন থাকবে নাকি, A to Z বিগত বছরের কোশ্চেন হাতে নিয়ে তোমাদের সামনে সম্পূর্ণ এক্সপিরিয়েন্স সহিত কিন্তু তোমাদের সামনে শেয়ার করতে চলেছি আজকের বিকাশ সাইকোর তরফ থেকে আজকের এই ক্লাসটি। আরেকটা কথা বলবো, যারা বিকাশ সাইকোতে নতুন ভিজিট করেছো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ক্লাস বা পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আরেকবার তোমাদেরকে যদি একবার রিমাইন্ড করে দিই, গল্প থেকে টোটাল তোমাদের 8 মার্কস থাকবে, কবিতা থেকে টোটাল তোমাদের 7 মার্কস থাকবে, তারপর তোমার প্রবন্ধ যেটা রয়েছে, প্রবন্ধ তোমাদের ওই স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা, ঠিক আছে, প্রবন্ধ থেকে টোটাল থাকছে তোমাদের 5 নম্বর থাকবে। ভারতীয় গল্প আন্তর্জাতিক যেটা রয়েছে, এখান থেকে তোমাদের 5 নম্বর থাকবে। ভাষা থেকে থাকছে টোটাল তোমাদের 10 নম্বর। ভাষাটা কিন্তু খুব সুন্দর করে ভালোভাবে পড়তে হবে, 10 নম্বর থাকবে এখানে। তারপর তোমার বাংলা শিল্প সংস্কৃতি ইতিহাস যে বইটা রয়েছে, সেখান থেকে তোমাদের 5 নম্বর থাকবে। এই হচ্ছে তোমাদের 40 নম্বরের খেল বা 40 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। আর 40-এর মধ্যে 40 পেতে গেলে কিভাবে পড়তে হবে, প্রত্যেকটা লাইন ধরে ধরে কিন্তু ছোট বাচ্চার মতন কিন্তু তোমাকে পড়তে হবে। ওই সেই খেলা চলে গেছে, তুমি নোটস বানিয়ে নিলে, নোটস মুখস্থ করে নিলে, আর নকল করে লিখে চলে আসলে, এই টাইম চলে গেছে আর কি, ঠিক আছে। তোমার বন্ধু যখন পরীক্ষা দিতে যাবে, তোমার বান্ধবী যখন পরীক্ষা দিতে যাবে, তুমি যখন কিছু পড়বে না, এটা হবে রে, এই একের সি হবে, বা 2-এর ডি হবে, এই মতন করে হবে বলছে, কিন্তু বলবে না যে এটাই সঠিক উত্তর আছে। কারণ সবাই কিন্তু জানে এমসিকিউ প্যাটার্নে আর কি পরীক্ষা, ওই মার্কশিটে গোল করে আসতে হবে, 4টে অপশন থাকবে, 4টে গোল আসবে, এই মতন করে গোল করে আসতে হবে, ঠিক আছে। তো সবাই হবে বলবে, সঠিকভাবে কিন্তু প্রিপারেশন নিতে গেলে কিন্তু অবশ্যই তোমাকে পর্যাপ্ত পরিমাণ ঠিকঠাকভাবে পড়তে হবে, রাইট। চলো তাহলে স্টার্ট করা যাক প্রথম পরিচ্ছেদটা। তার আগে একটুখানি ছোট্ট তোমাদের এক্সাম ওরিয়েন্টেড কিছু কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করি আমি, যেটা হচ্ছে কি আদরিনী গল্প। প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে লেখকের নাম মনে রাখতে হবে, প্রভাত কুমার মুখোপাধ্যায়। এছাড়া আর কোনো কিছু দরকার নেই। এই প্রভাত কুমার মুখোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছেন, কত সালে মৃত্যুবরণ করেছেন, কি পুরস্কার পেয়েছেন, দরকার নেই, লাগবে না, আসবেই না পরীক্ষাতে। এক কথাই বলবো, বিকাশ সাইকো একমাত্র এক্সাম ওরিয়েন্টেড ক্লাস প্রোভাইড করা হয় 2020 থেকে আমরা পড়িয়ে আসছি, এখনও 2026-27 সালের ভিডিও বা 2026-27 সালের প্রিপারেশন করাচ্ছি বর্তমানে, এতদিন থেকে পড়িয়ে আসছে, ঠিক আছে। যথেষ্ট এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি, শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেড ছাড়া কোনো ক্লাস এখানে পাবে না, শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেড ক্লাস
থাকবে, সেই জন্য কিন্তু যারা নতুন ভিজিট করেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। চলো স্টার্ট করে যায়। প্রথমত দেখো, আরেকটু কিছু বলছি, তোমার লেখকের শুধুমাত্র এইটুকু জানবে কি লেখক কে, ঠিক আছে, কত সালে জন্ম কত সালে মৃত্যু লাগবে না, চাইলে করে নিতে পারো, দেখে নিতে পারো, কিন্তু লাগবে না, ঠিক আছে, তাও বলে দিলাম। এবার দেখো, মূল গ্রন্থটা প্রথমত জানতে হবে। আদরিণী গল্পের মূল গ্রন্থ, এখানে তোমরা পেন্সিল দিয়ে বা এই কলম দিয়ে কিন্তু ছোট ছোট করে উপর দিকে তোমরা কিন্তু এখানে লিখে লাগবে, কিছু কিছু তথ্য তোমাদেরকে বলছি। এইদিকে পুরো একদম ঢাকিয়ে দাও, পুরো লিখে লিখে ঢাকিয়ে দাও, পেন্সিল দিয়ে ঢাকাও, ঠিক আছে, লিখে নাও কি কি বলছি দেখো। মূল কাব্যগ্রন্থ, মূল কাব্যগ্রন্থ লিখবে, মূল কাব্যগ্রন্থ লিখবে সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই মতো যদি প্রশ্ন দেয় যে আদরিণী গল্প প্রথম কোথায় প্রকাশিত হয়, তাহলে কি বলবে, আদরিণী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোথায়, সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, পরবর্তী থেকে গল্পাঞ্জলি, স্পেলিংটা এই মতন করে, ঠিক আছে, গল্পাঞ্জলি, ওকে, এই মতন করে গল্পাঞ্জলি, ওকে, পরবর্তীতে গল্পাঞ্জলিতে স্থান পায় বা গল্পাঞ্জলিতে প্রকাশিত হয়। তাহলে প্রথমত কোশ্চেন কি, আদরিণী গল্প কোথায় প্রকাশ হয়েছে, 1 নম্বর, তাহলে কি হবে, প্রথম কোথায় প্রকাশ হয়েছে, তাহলে কি বলবে, সাহিত্য পত্রিকায়। যদি সাহিত্য পত্রিকা না থাকে তাহলে এইটা কিন্তু, যদি অপশন থাকে গল্পাঞ্জলি, তাহলে 100% এটাই কিন্তু সঠিক উত্তর হবে। আবারও বলছি, যদি প্রশ্ন দেয় আদরিণী গল্প প্রথম কোথায় প্রকাশ হয়েছিল, কোথায়, সাহিত্য পত্রিকায়, যদি সাহিত্য পত্রিকা অপশন না থাকে তাহলে এটা কিন্তু অপশন থাকবে, চোখ বন্ধ করে এটা অপশন ঠুকে আসবে, আর কিছু দেখার দরকার নাই, ঠিক আছে। প্রথম প্রকাশ হয়েছিল 1913 সালে, এটা কিন্তু ভালো করে জেনে রাখবে, 1913 সালে। তাহলে এমসিকিউর কোশ্চেন দিতে পারে যে প্রথম কত সালে বা কত সালে প্রকাশিত হয় বা প্রথম কবে প্রকাশিত হয়, 1913 সালে, 1910 সালে, 1915 সালে, 1920 সালে, এই মতন করে অপশন দিয়ে কনফিউজ করবে, রাইট, ওকে। প্রকাশের সময় জানলাম আমরা কত সালে, 1913 সালে, ওকে। প্রেক্ষাপটে যেটা দেখতে পাবো, মানুষ ও মানুষত্বের প্রাণীর মধ্যে যে বৈশিষ্ট্য বা ভালোবাসা, সেটার কিন্তু প্রকাশ আমরা এখানে দেখতে পাবো মানুষের মধ্যে এবং মানুষত্বের মাধ্যমে। মানুষত্বের যে প্রাণ, অর্থাৎ একটা প্রাণীর মধ্যে, একটা জীবনের মধ্যে যে ভালোবাসা, সেটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারবো। আদরণী মানে একটা হচ্ছে তোমার হস্তির নাম বা হাতির নাম, আদরণী একজনের নাম। আদরণী, এখানে তোমাদেরকে একটা হিন্ট দিচ্ছি, দেখো আদর মানে কি, দেখো আদর মানে কি, আদর, এখানে তোমাদের একটা গ্রামারিটিক্যালি বাংলা গ্রামার যারা পড়েছো আর কি তারা বুঝতে পারবে। আদর ঋণী, এই যে রিটা আছে এটা কিন্তু এক্সট্রা দেওয়া আছে, এটা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই শব্দটা বলো তো, তোমাদেরকে জাস্ট একটা সিম্পল বিষয়, এই যে আদরিণী কথাটা লিখেছে এখানে, যে স্ত্রীলিঙ্গ আছে না পুরুষলিঙ্গ আছে, অবশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নি থাকলে কিন্তু আমরা স্ত্রীলিঙ্গ এখানে ধরতে পারবো। আদর হচ্ছে মূল কথা, আদরণ বলে কোনো শব্দ হতে পারে, কিন্তু এইখানে কোনো মানে মিনিং উল্লেখ করছে না। আদর শব্দটা হচ্ছে, ঠিক আছে, আদর কেয়ারফুল, কেয়ার করা, কারো কেয়ার করার ক্ষেত্রে ব্যবহার হয়, তাই না। আদরিণী মানে কোনো মহিলা বা কোনো নারী, কোনো স্ত্রী, স্ত্রীলিঙ্গকে সম্বোধন করে এটার নাম রাখা হয়েছে আদরিণী। মানে অলরেডি ডান, ঠিক আছে, এটুকু জানা হয়েছে। এরপরে চলো, এরপর চরিত্রের মধ্যে কিন্তু কয়েকটা আমরা চরিত্র লক্ষ্য করতে পারবো। জয়রাম মুখুজ্জে পাবো আমরা, 2 নম্বরে পাবো আদরিণী গল্পের কেন্দ্রবিন্দু দিয়ে রয়েছে যে হস্তির যে ঘটনাটা, সেটা পাবো আমরা। তারপর তোমার নগেন বিহারী বা নরেন্দ্র বাবুর কথা জানতে পারবো আমরা, ঠিক আছে, নগেন বিহারী বাবুর নাম, এটা কিন্তু জান রাখবে যে নগেন বাবু, একটু ছোট্ট করে লিখে রাখো, নগেন বাবু, এটা কিন্তু আমরা আজ নিচে পাবো, ঠিক আছে, তাও লিখে রাখবে, নগেন বাবু ইকুয়াল টু নরেন্দ্র বাবু, নরেন্দ্র দয়রফলা, নরেন্দ্র, এটা দন্তটা এক্সট্রা বসলো, নরেন্দ্র বাবু লিখবে, ঠিক আছে, নরেন্দ্র বাবু, ওকে। আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর নাম লিখে রাখবে, নরেন্দ্র বাবু। তাহলে ইকুয়াল টু দিলাম ওই জন্য যে যিনি নগেন বাবু, ঠিক আছে, বা নগেন ডাক্তার বলে, নগেন বাবু উনি কিন্তু নরেন্দ্র বাবু, ঠিক আছে, যিনি নরেন্দ্র বাবু উনি কিন্তু নগেন বাবু, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে, ইয়েস। কুঞ্জি বিহারী বাবুর কথা পাবো এখানে, তারপরে কল্যাণীর কথা পাবো এখানে, ঠিক আছে। আস্তে আস্তে করে আমরা কিন্তু বিস্তারিত আমরা দেখতে পাবো। প্রথম পরিচ্ছেদ বা পার্ট 1 আমরা লক্ষ্য করছি, দেখো পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল, কি বলছে, পাড়ার নগেন ডাক্তার। তাহলে এখানে খুব একটা কমন বা বেসিক কোশ্চেন কি, পাড়ার ছেলেমেয়েরা, এখানে কোশ্চেন থাকবে যে আমরা আদরিণী গল্পের মধ্যে নগেন ডাক্তার ও জুনিয়র উকিলের যে কথা বলা হয়েছে, ইনারা কোথায় বসবাস করতেন। 1 নম্বর, শহরে বসবাস করতেন, গ্রামে বসবাস করতেন, পাড়ায় বসবাস করতেন, অথবা
কোনো মরুভূমি অঞ্চলে বসবাস করতেন। এই মতন করে 4টা অপশন দিয়ে এখানে কিন্তু একটা কোশ্চেন তৈরি হচ্ছে। তাহলে কি শব্দটা কোথায় জন্মগ্রহণ করেছিলেন, মানে কোথায় বসবাস করতেন? পাড়াতে, ঠিক আছে। নগেন ডাক্তার নামগুলো কিন্তু কম্পালসারি মনে রাখতে হবে। নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কে ছিলেন? কুঞ্জু বিহারী বাবু। তাহলে কুঞ্জু বিহারী বাবু কি ছিলেন? উকিল ছিলেন। তোমাদের একটা ছোট্ট কোশ্চেন দিচ্ছি, উকিল শব্দটা কি? উকিল কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে? অপশন 1 বাংলা, অপশন বি উর্দু, অপশন সি অ্যারাবিক, অপশন সি পার্সিয়ান, আরেকটা দিচ্ছি অপশন ডি কি বলবো, ইংলিশ। ঠিক আছে, 4টে ও 5টা অপশন দিলাম। এই উকিল শব্দটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে তোমরা কমেন্ট সেকশনে উত্তর দাও। এটা সম্পূর্ণ বেসিক একটা কোশ্চেন, এখান থেকে এমসিকিউ একটা তৈরি হতে পারে যে আদরণী গল্পের মধ্যে যে উকিল শব্দটা ব্যবহার করা হয়েছে, যে কুঞ্জ বিহারী বাবু যে উকিল ছিলেন, উকিল শব্দটা কোন ভাষা বা উকিল কোন ভাষায় লেখা হয়েছে? উর্দু, বাংলা, অ্যারাবিক, এই শব্দগুলো থাকবে, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। আবার একটুখানি করছি, জুনিয়র মানে কি বলো? জুনিয়র বলো। জুনিয়র এটা কি? ইংলিশ, বাংলা, উর্দু, অ্যারাবিক, বলো কোনটা? জুনিয়রটা হচ্ছে, আমরা সিম্পল জানি জুনিয়র কি, যারা আমাদের থেকে নিচু থাকে, তাই না? যারা তোমরা ক্লাস 11-12 পড়ছো, এখন ক্লাস 11 গুলো তোমাদের জুনিয়র, এটা আমরা জানতে পারলাম, মানে ছোটদের আমরা আর কি। কিন্তু উকিল শব্দটা অবশ্যই এটা তোমাদের ক্লাস ওয়ার্ক থাকলো, অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আবার বলছি, নগেন ডাক্তার কি নাম? নামগুলো ভালো করে জানতে হবে। নগেন ডাক্তার ও কুঞ্জ বিহারী বাবু বিকালে পান চাবাইতে চাবাইতে, কি চাবাইতে চাবাইতে? খুব ইম্পর্টেন্ট, পান চাবাইতে চাবাইতে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে। পান চাবাচ্ছিলেন ওখানে, কোন সময় বিকালে এসেছিল? এই একটা কোশ্চেন, জাস্ট এখনো কিন্তু একটা লাইন শেষ হয়নি, কিন্তু কোশ্চেন দেখো কতগুলো তৈরি হচ্ছে। 1 2 3 4 5 6 7, এখনো লাইনটাই শেষ হয়নি। 7 টাইপের বা 7টা এমসিকিউ কোশ্চেন তোমাদের এখান থেকে তৈরি করে দিলাম। তোমাদেরকে বলছি না, 150+ কোশ্চেন তৈরি হবে শুধু প্রথম পরিচ্ছেদ থেকে। এই মতন করে মিনিমাম 7টা পরিচ্ছেদে বা 7টা পার্টে মিনিমাম 1000 থেকে 1200 কোশ্চেন হবে, ঠিক আছে। 1200 কোশ্চেন হবে, বুঝতে পারছো? এতগুলো কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। 1000 থেকে 1200 কোশ্চেন, তারপরে তোমাদেরকে কত মার্কস দিবে? 8 নাম্বার দিবে, তারপর তুমি পাবে। তাও কিন্তু সন্দেহ থাকবে তোমার, যে আমি প্র্যাকটিস করেছি, আমি পড়েছি, 8-এর মধ্যে 8 পাবো তো? কারণ এটা এমসিকিউ পরীক্ষা ভাই। এমসিকিউ পরীক্ষাতে কেউ যদি টেক্সট বইকে ভালো করে না পড়ে, যতই সে নোট পড়ুক, যতই সে মক টেস্ট দেও, যতই সে টেস্ট পেপার কিনুক, যতই সে আর কিছু করুক না কেন, আগে মূল মন্ত্র, মূল সূত্র হচ্ছে টেক্সট বই। ভালো নাম্বার পেতে গেলে, এমসিকিউতে ভালো মাস্টার হতে গেলে কিন্তু অবশ্যই তোমাকে টেক্সট বই লাইন ধরে ধরে যে মতন করে পড়াচ্ছি এই মতন করে কিন্তু প্রিপারেশন নিতে হবে। ঠিক আমাদেরকেও কিন্তু এই মতন পড়তে হয় চাকরির জন্য, বিশ্বাস করবে না। ডাব্লিউবিসিএস যারা প্রিপারেশন করে, বেছে একবার জিজ্ঞাসা করে নিও যে কি টাইপের মতন, কেমন করে পড়তে হয়, কতটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়, ভীষণ ইনফরমেশন কালেক্ট করতে হয়, রাইট? ওকে, তাহলে কি করছিলেন? বিকালের সময় ছিল, কি করে চাবাইছিলেন? পান চাবাইছিলেন। হাতে ছুরি, হাতে কি ছিল? একটা ছুরি ছিল। ছুরিটা কি বলতো? এই ছোট ছোট এই সরু লাঠিগুলো হয় না, ওগুলোকে ছুরি বলা হয়, তাই না? এবার বলো, এই যে ছুরি আছে, এটা বাংলা শব্দ, উর্দু শব্দ? এগুলো কিন্তু একটা দেখেছিলাম বিগত বছরে, একটা দিয়েছিল এই আদরণী গল্প থেকে, একটা এমন কি শব্দ ছিল যেটা তোমার যেমন কি মোয়াক্কেল, বাইকি, ঠিক আছে। তারপর তোমার এই কিছু কিছু শব্দ বা মানে মিনিমাম খ্যামঠা, বাই, এই যে শব্দগুলো আছে, ঠিক আছে, এর মধ্যে একটা শব্দ আমি দেখেছিলাম 8টা কোশ্চেনের মধ্যে একটা, যেখানে তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজের উপর কোশ্চেন ছিল, অর্থাৎ এটা কোন ভাষায় আছে, উর্দু, অ্যারাবিক, ফার্সি, চাইনিজ, ঠিক আছে, বিভিন্ন ইংলিশ, এই সব ভাষাগুলোকে অপশনের মধ্যে প্রয়োগ করে। তো তোমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবে। এই যে ছুরি শব্দটা আছে, আসলে কিন্তু এটা উর্দু শব্দ, ছড়ি, রাইট? এই এক ছড়ি লেকে আড়াও, এই যে বলে না ছোট ডান্ডাগুলো, সরু লাঠিগুলোকে বলা হয় ছড়ি, এখান থেকে ছুরি শব্দটা এসেছে, ঠিক আছে। এর পাশাপাশি আমরা দেখতে পাবো, আর ছড়ি কিন্তু বাংলা ভাষায় ব্যবহার করা হয় না, ওকে। ছড়ি এটা হিন্দি, ওই উর্দু শব্দ। তাহলে কি ছিল আবার? হাতের ছড়ি দুলাইতে দুলাইতে, কেমন আসছিল? দুলাইতে দুলা মানে এই মতন হিলাতে হিলাতে, হাতে একটা লেলে না ডান্ডা, দেখবে আর কি কিছু মানুষ আছে এখনো কিন্তু, বিশেষ করে বয়স্ক মানুষদেরকে আমরা দেখতে পাবো যে হাতে ডান্ডা লেলে, যারা আর কি ওই লাঠি নিয়ে আর কি করে, কি করে, যারা একটু ভালো লাগে, হাঁটতে ভালো লাগছে, তো কি করে ডান্ডাটা উঠিয়ে নেয় হাতে, এই মতন করে হাতে হিলাতে হিলাতে দুলাইতে দুলাইতে চলে যাচ্ছে, ঠিক আছে। জয়রাম মুক্তারের কাছে আসিয়া বলিলেন, কার কাছে? জয়রাম মুক্তারের নিকট আসিয়া বলিলেন, নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার তাহলে এখানে একটা কোশ্চেন হবে, নগেন ডাক্তার জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু
পান চাবাইতে চাবাইতে বিকালে কার বাড়িতে এসেছিলেন, কার কাছে এসেছিলেন, এই মতন একটা কোশ্চেন তৈরি হচ্ছে। ওকে, তাহলে এখানে আমরা দেখলাম হাতে দুলাইতে দুলাইতে ছড়িটা মুক্তারের নিকট এসে বসিলেন। জয়রাম মুক্তার, নামটা মনে রাখবে। এবার একটা ছোট্ট কোশ্চেন করব, এই মুক্তার, মুক্তার শব্দের অর্থ কি? মুক্তার শব্দের অর্থ কি? কিছু কিছু এমন শব্দ দিয়েছে বিশ্বাস করবে না, ডিকশনারি ছাড়া কিন্তু অনেকে মিনিংই জানে না। তো আমার কাছে সংসদ ডিকশনারি রয়েছে, বাংলা টু বাংলা ডিকশনারি রয়েছে। সংসদ ডিকশনারি সেই এতটা মোটা রয়েছে, সংসদ ডিকশনারিতে এই মিনিংগুলো পাওয়া যায়। ঠিক আছে, তো তোমরা চাইলে নিতে পারো। সংসদ ডিকশনারি খুব ভালো, সেই আমি ক্লাস 12-এ নিয়েছিলাম সংসদ ডিকশনারি, খুব সুন্দর, বাংলা টু বাংলা। আর সাধারণত এই বইয়ের দোকানে পাবে না, আমি কলকাতাতে পেয়েছিলাম, তাও অনেক খোঁজ করার পরে। মালদাতে পাইনি, একবার মনে হয় মুর্শিদাবাদে খোঁজ করেছিলাম বিএড কলেজ যখন গিয়েছিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় যে খুব সহজে পাওয়া যায় না ওই বইটা। ঠিক আছে, ডিকশনারিটা চালিয়ে নিতে পারো তোমরা, সংসদ ডিকশনারি। আদারওয়াইজ বিকাশকে ফলো করবে, সম্পূর্ণ একদম প্রত্যেকটা শব্দ ছিঁড়ে ছিঁড়ে মিনিং করবো। ঠিক আছে, যেটা পারবে না কমেন্ট করবে, অবশ্যই উত্তর দিব। ওকে, নেক্সট, মুক্তার নিকট আসিয়া বলিলেন। হ্যাঁ, যেটা বলছিলাম, মুক্তার মানে কি বলতো, যারা আইনগত দিক দিয়ে প্রতিনিধিত্ব করেন তাদেরকে বলা হয়, মানে আইনানুগ প্রতিনিধি, তাদেরকে বলা হয় মুক্তার। ওকে, মুক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জে মশাই পীরগঞ্জের বাহাদুর। এখান থেকে একটা কোশ্চেন হবে, জয়রাম মুক্তারের নিকট আসিয়া বললেন, এই লাইনটা আবার কোডিশন সহ এই মতন করে তুলবে, কোডিশন ইনভার্টেড কমা দিয়ে তুলবে, দিয়ে বলবে এই এই উক্তির বক্তাকে। খুব ইম্পর্টেন্ট, বহুবার কিন্তু এই মতন প্রশ্ন এসেছে। এই লাইন তুলে দিয়ে পুরো এখান থেকে তুলে দিতে পারে, দিয়ে বলতে পারে, অথবা পুরো শুধুমাত্র একটুখানি তুলে দিয়ে বলতে পারবে যে উক্ত লাইনের বক্তাকে জয়রাম মুখোপাধ্যায়, ডক্টর পুঞ্জবিহারী, নগেন ডক্টর, ঠিক আছে, বা তোমার বড় বাড়ির লোক, বা আদরিণী, কথার কথা বলছি। ঠিক আছে, তো এই মতন করে কিন্তু আমরা দেখতে পাবো অপশনগুলো। তাহলে তুমি এখানে পড়তে পড়তে কিন্তু তুমি বুঝতে পারবে। জয়রাম মুক্তারের নিকট আসিয়া বলিলেন, কে বলিলেন? এই দুইজন বলিলেন এইখানে কিন্তু। ঠিক আছে, এই দুইজন কি বললেন? মুখুজ্জে মশাই। মুখুজ্জে মানে কি বলতো, মুখার্জি, মুখোপাধ্যায় বলে না, মুখুজ্জে মশাই। যেমন শ্রী, ঠিক আছে, শ্রী, ডক্টর, এই যে এগুলো বলে না, একটা একটা উপাধি থাকে যে, ঠিক আছে, উপাধিগুলো যে থাকে, শ্রী, শ্রীমাতা। ওকে, এই যে উপাধিগুলো থাকে, উপাধির ক্ষেত্রে বলা হয় এবং সম্মানজনকভাবে মুখুজ্জে শব্দটা ব্যবহার করা হয়। মুখোপাধ্যায়, ওকে, মুখার্জি বা মুখোপাধ্যায় পদবী এক কথা বলা যেতে পারে। ঠিক আছে, মুখুজ্জে মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি এই সোমবারের দিকে মেজবাবুর মেয়ের বিয়ে। কার বিয়ে? মেজবাবুর। নামটা কিন্তু অবশ্যই, কার বিয়ে হচ্ছিল? মেজবাবুর মেয়ের কিন্তু বিয়ে। আর কোথায়? পীরগঞ্জ, জায়গাটার নাম কিন্তু কোথায়? পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে এই সোমবারের দিন। খুব ইম্পর্টেন্ট, কোন দিন? কোন দিনের নিমন্ত্রণ? সোমবারের দিন নিমন্ত্রণ। আর কার, কোন মেয়ের বিয়ে? মেজবাবুর মেয়ের বিয়ে। বড়বাবু, মেজবাবু, ছোটবাবু, এই মতন করে অপশন দিয়ে দিবে। তাহলে কার? মেজবাবুর মেয়ের বিয়ে। কোন দিন? সোমবারের দিন। আর কোথায়, কোন জায়গাতে? পীরগঞ্জ। এবার তুমি জাস্ট চোখটা খুলে, আর কতটা কোশ্চেন এখনই তৈরি হয়েছে, জাস্ট একটা লাইন পুরো কমপ্লিট হয়নি বলা যেতে পারে, কোশ্চেন কতগুলো তৈরি হচ্ছে ভালো করে দেখো। শুধুমাত্র এমসিকিউ, এটাকে বলা হয় এমসিকিউ। এমসিকিউ তো পরীক্ষা দিবে না, দাও। শুনছি নাকি ভারী ধুমধাম হবে, বেনারস থেকে বাই আসবে, খুব ইম্পর্টেন্ট, কলকাতা থেকে খ্যামটা আসবে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? প্রশ্ন করছে, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? এই লাইনটাই তুলে দিবে শেষের দিকে, দিয়ে বলবে উক্ত লাইনের বক্তাকে। তোমাদের কাছে দুটো ক্লাস ওয়ার্ক দিচ্ছি, খ্যামটা শব্দের অর্থ কি আর বাই শব্দের অর্থ কি। আবার বলছি, বাই শব্দের অর্থ কি, খ্যামটা শব্দের অর্থ কি, অবশ্যই তোমরা কিন্তু ক্লাস, এটা তোমাদের ক্লাস ওয়ার্ক দিলাম, কমেন্ট সেকশনে অবশ্যই উত্তর করবে। আদারওয়াইজ অবশ্যই কিন্তু বলে দেবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাই আর খ্যামটা শব্দের অর্থ কি, এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে। জাস্ট এইটুকু কথা বলো, 1 2 3 4, চারটা লাইন পড়লাম। মিনিমাম যদি আমরা দেখি প্রায় 20টার কাছাকাছি, কিন্তু 15 থেকে 20টা কিন্তু এমসিকিউ তৈরি হয়ে গেল। এইখান থেকে জাস্ট 15 থেকে 20টা কিন্তু কোশ্চেন তৈরি হয়ে গেছে, এইটুকু মাত্র চারটা লাইনে। এটাকে বলা হয় এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা। ভীষণ চেটে চেটে পড়তে হয়, লাইন ধরে ধরে এই মতন একদম মার্ক করে করে পড়তে হয় কোনটা কোথায় আছে। আর এর জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা কিন্তু গাইড করছি। সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড ক্লাস থাকে আমাদের বিকাশ সাইকোতে। অনলাইন ক্লাস করতে চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে, 8100191916 এই নাম্বারে। ঠিক আছে, 8100191916, দেখো ডিসক্রিপশন নাম্বারটা রয়েছে। নোটস
প্র্যাকটিস সেট, মক টেস্ট, আনলিমিটেড তোমাদের কিন্তু এখানে প্র্যাকটিস করানো হবে। চাই তুমি এখানে অনলাইনে যত প্র্যাকটিস করবে এমসিকিউ পরীক্ষায়, তত কিন্তু তোমার ভিতরে একটা কনফিডেন্ট থাকবে, তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস থাকবে যে না আমি পারবো, আমি 40-এর মধ্যে অ্যাটলিস্ট 38, 37, 39 পর্যন্ত কমন নিয়ে আসতে পারবো। ভাই পড়তে হবে, না পড়লে কিছুই হবে না। এমসিকিউ পরীক্ষা আবারও বলছি, কোনো বন্ধু বান্ধবী টিচার যিনি পড়াচ্ছেন উনিও কিন্তু কনফিউজ থাকবেন, ওনারও ভিতরে এতটা ক্ষমতা নেই। একজন মানুষ তো আমি কোনো টিচারকে আমি বলছি না, অবশ্যই আমি বলবো যে উনি দক্ষতা অর্জন করতে পারেন, কিন্তু এখনই পারবেন না। সবেমাত্র একটা বছরও ভালো করে পড়াননি, কারণ এটা নতুন সিলেবাস ভাই, এটা ওল্ড সিলেবাস নেই যে 10 বছর থেকে উনিও একজন পড়িয়ে আসছেন। আমাদের কথা বলি, আমি নিজে বাংলাটা পড়াই, আমি তো অনেক সময় আর কি অপশানগুলো আমার ভুল হয়ে যায়, দিয়ে বইটা টেক্সট বই খুলতে হয়, ঠিক আছে? আমি নিজেরই কথা বলছি, তুমি নিজেই পড়ছো, তুমি নিজেই বুঝতে পারবে যে কত পরিমাণ তোমার ভুল হচ্ছে। ওই জন্য বলছি, ভালো রেজাল্ট করতে পরীক্ষা তুমি দিবে, তোমার টিচার নয়। তুমি পরীক্ষা দিবে, তোমার বন্ধু বান্ধবী নয়। তোমার বন্ধু বান্ধবী তোমার পিছনে আগে পিছনে তো অবশ্যই বসবে, এটা হবে রে ওটা হবে রে, এটা দেখবে। যখন বাড়িতে এসে মিলাচ্ছ, যখন আমরা তোমাদের কাছে আনসার শিট প্রোভাইড করছি, আনসার কি প্রোভাইড করছি, আরে এটা হয়েছে, আরে ওটা ভুল হয়ে গেছে, একটা ভুল হলে 1 নাম্বার মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এইটুকু কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। এই হচ্ছে পরীক্ষা, ঠিক আছে? তো আজকে জাস্ট আমরা ছোট্ট একটুখানি প্যারা পড়লাম, এখনও কিন্তু ক্লাস শুরু হয়নি। পরবর্তী ক্লাসে তোমাদের যদি সাপোর্ট ঠিকঠাকভাবে চাই, তোমরা যদি ক্লাস করতে চাও, তোমাদের যদি অ্যাক্টিভ পাই, পরবর্তী ক্লাসে কিন্তু পুরো পরিচ্ছেদটা কমপ্লিট করাবো, আবার কিন্তু এখান থেকে শুরু করব। এখান থেকে যেহেতু আমরা ইন্ট্রোডাকশন আলোচনা করে দিয়েছি আর কি, প্রথম দিকে কেমন কী রয়েছে, এখানে কিছু কিছু তোমাদের এমসিকিউ লেখালাম, ঠিক আছে? এই তো জাস্ট এই 4টা লাইন মানে 1 মিনিটের মধ্যে পড়িয়ে আবার নিচের দিকে এখান থেকে চলে আসবো, শুরু করবো, ঠিক আছে? যদি তোমাদের সাপোর্ট থাকে, তোমরা যদি ক্লাস ওয়ার্কগুলো করো, তোমরা যদি অ্যাক্টিভ থাকো, তোমাদের ভিতরে যদি আত্মবিশ্বাস থাকে, 40-এর মধ্যে 40 বাংলাতে নিয়ে আসবো। শুধু বাংলার কথা নয়, প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু 40-এর মধ্যে 40 পেতে হবে। আমাদের 2026 সালে, 2020-এ ওই 25-26 যারা সেশনে পরীক্ষা দিচ্ছে, 25-26 তোমাদের এখন কত হবে, 26-27 হবে, তাই না? তো 26 সালে যারা পরীক্ষা দিয়েছেন, বিশ্বাস করবে না, আমাদের 3জন স্টুডেন্ট, প্রায় 180-র কাছাকাছি স্টুডেন্ট ছিল, ঠিক আছে? 2026 সালে পরীক্ষা দিয়েছে, 4th সেমিস্টার, 3rd and 4th মিলিয়ে, ওকে? তো 3rd সেমিস্টারে বিশ্বাস করবে না, 50-এর মধ্যে 50 পেয়েছে একটা স্টুডেন্ট, 50-এর মধ্যে 50 একটা স্টুডেন্ট পেয়েছে মুর্শিদাবাদের, 50-এর মধ্যে 49 পেয়েছে, প্রজেক্টে তো 10-এর মধ্যে 10 এরকমই দিয়ে দেয়, ঠিক আছে? 50-এর মধ্যে 40 তো এমসিকিউ আর 10 নম্বর তোমার প্রজেক্টে, তাহলে 50 হচ্ছে পার সেমিস্টার 50, তাই না? তো 50-এর মধ্যে 50 পেয়েছে, 3rd সেমিস্টারের মার্কসে দেখেছিলাম 50-এর মধ্যে 50 একদম ফুললি রয়েছে। তারপরে তোমার ওই কোথায় রয়েছে জানো, এই মুর্শিদাবাদ, বীরভূমের একটা মেয়ে পেয়েছিল, ঠিক আছে? 50-এর মধ্যে 49 পেয়েছে, 50-এর মধ্যে 49 পেয়েছে। তারপর 37, 38 এই মতন করে বহু সংখ্যক স্টুডেন্ট রয়েছে। তো তাই বলছি, বেস্ট রেজাল্ট করতে গেলে বিকাশ সাইকো অবশ্যই তোমাদের পাশে রয়েছে, এবং তোমাদেরকে কিন্তু পড়াশোনা, আবারও বলছি, তুমি পরীক্ষা দিতে যাবে, তো আমরা পরীক্ষা দিতে যাব না, তোমার বাবা মা পরীক্ষা দিতে যাবে না, বা তোমার টিচার পরীক্ষা দিতে যাবে না, কারণ উনিও কনফিউজ হয়ে যাবেন, এটা হবে রে ওটা হবে রে, এটা করে যাবি আর কোনো কিছু, ঠিক আছে? ওই সব কারোর উপর নির্ভর করতে যাও না, তুমি নিজের উপর বিশ্বাস রাখো, নিজের উপর নির্ভর রাখো, এবং ভালো করে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও। অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।